যেগুলো থাকে সেটা হচ্ছে রাষ্ট্রের একটা অ্যাপারেটাস, রাষ্ট্রের পক্ষে সম্মতি উৎপাদন করার একটা কারখানা। রাষ্ট্রটা চালানোর জন্য যে ধরনের মানুষ দরকার, যে ধরনের নাটবল্টু দরকার, সেই নাটবল্টুটা তৈরি করা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের কাজ। এই যে বিশ্ববিদ্যালয় আপনারা যত মহানভাবে দেখেন, মাঝে মধ্যে সেমিনার হয়, সভা হয়, যে বিশ্ববিদ্যালয়ের কাজকে আপনারা ঠিক করে দেওয়ার চেষ্টা করেন, এইটা আপনারা যত ঠিক করার চেষ্টা করেন, এইটা আসলে হবে না। হবে না কারণটা কি? কারণ এই বিশ্ববিদ্যালয়টা আসলে কার আন্ডার, কোন রাষ্ট্রের আন্ডার? রাষ্ট্রের ফিলোসফি অনুযায়ী বিশ্ববিদ্যালয় কাজ করে। এই রাষ্ট্র যেহেতু একটা পুঁজিবাদী রাষ্ট্র, এই রাষ্ট্র চালানোর জন্য যে ধরনের মানুষ দরকার, যেমন বিশ্ববিদ্যালয়ের একটা বড় অংশের কাজটা কি? কাজ হচ্ছে ধরেন বেসামরিক আমলা তৈরি করা। যে কারণে ধরেন এখানে একটা মুভমেন্ট হয়েছে, সেটা শেষে হচ্ছে শেখ হাসিনার পতনের দিকে গেছে, একটা গণ অভ্যুত্থানের দিকে গেছে, সেখানে অনেক গণমানুষ যুক্ত হয়েছে। কিন্তু শুরুর দিকটা কি ছিল? শুরুর দিকটা কিন্তু দেখেন যে শিক্ষার্থীরা আন্দোলনটা ডাক দিয়েছে, তাদের ডাকার জায়গাটা ছিল কি কোটা প্রথার বিলোপ। সে বিলোপটা কোন জায়গা থেকে? সেটা কিন্তু ফার্স্ট ক্লাস জবের জায়গা থেকে, সেটা কিন্তু বেসামরিক আমলা হওয়ার থেকে। তার মানে এখানকার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বড় অংশের আগ্রহের জায়গাটা কি? সে এত পড়াশোনা করার পর কৃষকের সন্তানটাকে কৃষক হইতে চাচ্ছে, সে কিন্তু চাচ্ছে না। না চাওয়ার আরো অনেকগুলো কারণ আছে, কারণ কৃষক হইলে এই সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক বাস্তবতায় তার কোনো সম্মান থাকে না, সেটা একটা ভিন্ন জিনিস। কিন্তু তার প্রতি কোনো ধরনের দায় এবং দরদ কি তৈরি করতেছে নাকি? এই অভ্যুত্থানের আগে এইখানে একটা বড় ধরনের আন্দোলন হচ্ছে, শ্রমিকদের আন্দোলন, সেটা হচ্ছে বর্ধিত মজুরি বৃদ্ধির আন্দোলন। সেখানে হচ্ছে প্রায় সম্ভবত 4 কি 6 জন শ্রমিক মারা গেছে। সেই সময়তেই আপনি বিশ্ববিদ্যালয়গুলো থেকে ব্যাপক অংশের শিক্ষার্থীদের আপনি দেখেছেন যে আন্দোলন করতে বা তাদের পক্ষে সংগ্রাম করতে দেখেন না, কিন্তু বরঞ্চ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ওই অভ্যুত্থানের পরেও যখন রিক্সাওয়ালারা এক জায়গায় হলো, তাদের দাবি দাবা পেশ করতেছে, তখন কিন্তু তাকে মক করা গেছে, তুমি কি আমি কি, রিক্সা রিক্সা। তার আগে দেখেন যখন সে বিপদে পড়েছে তখন কিন্তু সমস্ত মানুষকে সে ডেকেছে, সেই সমস্ত মানুষ কিন্তু আসছে এখানে। এই অভ্যুত্থানে অনেক হচ্ছে শহীদ আছেন, যারা হচ্ছে যার বয়স হচ্ছে ধরেন 17, 18 কিংবা 21 বছর, এখন বিশ্ববিদ্যালয়ে পড়েন না, তার কিন্তু এই কোটা নিয়ে কোনো ধরনের মাথা ব্যথা নাই, কিন্তু তারপরে সে অংশগ্রহণ করছেন। শ্রমিক অংশগ্রহণ করছেন, হকার অংশগ্রহণ করছেন, অনেক জনগণ যে এর মধ্যে নাই আর কি, তারপরে সে অংশগ্রহণ করছে। এটা হচ্ছে জনগণের মহানুভূতি, এটা কিন্তু জনগণের মহানুভূতি। তা আমি কেন ফিলোসফিক্যাল জায়গাটা কথা বলছি? আমরা এই বুর্জোয়া রাষ্ট্রের অভ্যন্তরে থেকেও যখন বিশ্ববিদ্যালয়ে আন্দোলন করে আছে, শিক্ষা গবেষণার হচ্ছে বরাদ্দ বাড়াইতে চাই, আসলে এই দাবিটা কি? এই দাবিটা কি রাষ্ট্র ভাঙার দাবি নাকি? এটা কিন্তু এই বুর্জোয়া রাষ্ট্রটাকে আরো শক্তিশালী করার দাবি। এটা কিন্তু বুর্জোয়াদেরই করার কথা, মানে যারা এই রাষ্ট্রটা চালায়। কারণ তাকে চালাইতে গেলে তো একটা স্কিল লেভেল লাগে, তার একটা স্কিল আমলাতন্ত্র লাগে, সে এটা আরো যাতে সুপরিকল্পিতভাবে চালাইতে পারে। যদি আমরা দেখি খুব সাধারণভাবে সমাজবিজ্ঞান বই পড়ে আসছে আর কি, বিভিন্ন জায়গায় আলাপও যদি দেখি যে হচ্ছে দক্ষ জনশক্তি দরকার, এই দক্ষ জনশক্তিটা তৈরি করার কাজটা হচ্ছে রাষ্ট্রে। সেই জায়গা থেকেও কিন্তু এই বুর্জতন্ত্রটাকে চালানো বা পুরা এই রাষ্ট্রটা শেষ পর্যন্ত কার হচ্ছে রিপ্রেজেন্ট করে, এটা সমগ্রটা রিপ্রেজেন্ট কিন্তু করে না। আমরা যদি বাংলাদেশটাকে দেখতে চাই যে এখানে কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, সেটা হচ্ছে আমাদের জায়গা থেকে, আমাদের ফিলোসফিক্যাল জায়গা থেকে আমরা দেখি, কিন্তু তাদের কাছে বাংলাদেশটা কিন্তু খুবই ছোট। কতিপয় মানুষের এখানে যে ব্যবসায়ী, এখানে যে আমলাতন্ত্রটা আছে, সেটা দিয়ে কিন্তু তারা বাংলাদেশটা দেখে। সেই জায়গা থেকেও যদি দেখেন, এটাকেও সুষ্ঠুভাবে পরিচালিত করার জন্য যে আপনারা যে শিক্ষা গবেষণা ক্ষেত্রে বরাদ্দের কথা বলছেন, সেই জায়গাটা কিন্তু সে নিশ্চিত করবে। এখন যদি আমরা এটা থেকে সরে আসি, শিক্ষাটাকে যদি দেখতে চাই, তাহলে শিক্ষা জিনিসটাকে, শিক্ষা হচ্ছে এমন একটা জিনিস যেটা নিয়ে আপনারা আলাপ করার চেষ্টা করছেন, সেটা হচ্ছে একটা মানুষের বিকল্প চিন্তা মস্তিষ্ক তৈরি করে, যেটা হচ্ছে সামাজিক দ্বন্দ্বগুলো মানুষের বুঝতে শেখায় এবং এই সামাজিক দ্বন্দ্বগুলো নিরসনে মানুষকে উদ্যত করে। সেই জিনিসটা কিন্তু আমরা আমাদের এই জায়গা থেকে এই রাষ্ট্রে যখন পাই না, সেটাকে আমরা বলি হচ্ছে স্বশিক্ষা, সুশিক্ষিত হওয়া, মানে যে নিজের জায়গা থেকে হচ্ছে শেখে বা পড়ে বা বুঝতে পারে। এখন যদি আমরা এখন এই ন্যূনতম শিক্ষাটাকে দেখি আর কি, সেই শিক্ষাটাকেও শুধুমাত্র কিন্তু আপনার হচ্ছে এই যে ক্লাসরুম বা বিল্ডিং কিংবা একটা নিউমেরিক ডাটা কি পরিমাণ বরাদ্দ আছে, গবেষণা খাতে কি বরাদ্দ, এটা দিয়ে বিবেচনা করলে কিন্তু হবে না। এই যে শিক্ষার আওতায় আসার আগের যে জার্নিটা, সেটা কিন্তু দেখাবে। সেইটা যদি আপনি না দেখেন, মনে করেন একটা মানুষ যদি খাইতে না পারে, একটা মানুষ কই যায় পড়বে, সে যদি পরিবেশটা না থাকে, ক্লাসরুমে বসে থেকে যদি তার হচ্ছে ক্ষুধা নিয়ে চিন্তা করতে হয়, পরের দিনের বিবেচনা করতে হয়, তাহলে কিন্তু আপনার শিক্ষার সাথে মানুষকে আপনি সংযুক্ত করতে পারবেন না। শিক্ষার এই জায়গায় আসা এবং আপনার এই যে বয়স, এই বয়স অনুযায়ী যদি আপনি দেখেন আপনাদের হলগুলোতে কি ধরনের খাবার সার্ভ করা, সেটা যদি আপনি একটু হিসাব করে দেখেন, দেখবেন যে এখানে অতি দরিদ্র মানুষ যে খাবারটা নেয় আর কি, সেই খাবারের মান আর আমাদের হলগুলোর খাবার। এই যে সময়ে একটা শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে পড়ে, তার যে বয়স আছে, তার যে তরুণ বয়স, তার এই সময় সবচেয়ে বেশি নিউট্রিশন,
এবং যে শিক্ষার সাথে যে যুক্ত থাকা, তার সাথে এই যে মেধাটাকে খাটাবে বা তার যে সময় মানে মানসিক যে শ্রমটা করবে, সেটার জন্য তো তাকে একটা জায়গা পর্যন্ত তাকে হচ্ছে উত্তরণ হইতে হবে। যেক্ষেত্রে এটার সাথে একটা স্বাস্থ্যেরও কিন্তু একটা ব্যাপক পরিমাণ সম্পর্ক আছে। আপনাদের স্বাস্থ্য ঠিক না থাকে, এখন আপনাদের এখানে মনে করেন আছে, হাসপাতাল আছে, সেখানে গেলে কি হয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় সেদিন দেখলাম, আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তো ওখানে গেলে হচ্ছে নাপাতরি দেওয়া হয় আর কি, এই জন্য নাম রাখছে যে নাপাতি। তা আপনি যখন একটা স্বাস্থ্যের জায়গা থেকে থাকবেন না, আপনি একটা প্রপার নিউট্রিশন পাবেন না, প্রপার ফুড পাবেন না, আপনি হচ্ছে পর্যাপ্ত পরিমাণ হচ্ছে সুপ্রিয় পানি পাবেন না, এই সমস্ত কিছু যখন আপনার থাকে না, তখন একটা মানুষের শিক্ষার আওতার ভিতরে ঢুকবে। তার মানে হচ্ছে আপনার এই যে ক্লাসরুমে যাওয়ার আগে এই জিনিসগুলো হচ্ছে নিশ্চয়তা। তো এখন আমরা যতই ধরেন বাজেট নিয়ে কথা বলি না কেন, এটার সাথে কিন্তু একটা দর্শনগত জায়গা আছে। আরো একটা যদি প্রাইভেট জায়গা থেকে উদাহরণ দেয়, তাহলে এটা বুঝতে আরেকটু সহজ হবে। আমাদের দেশে শিক্ষামন্ত্রীদের অবস্থাটা দেখেন, আমাদের দেশে যারা শিক্ষামন্ত্রী হন, তারা কখনো তাদের সন্তানকে এই প্রচলিত শিক্ষা প্রতিষ্ঠানগুলো যেখানে আছে সেখানে কি পড়ান, সেখানে কিন্তু হচ্ছে কাউকেই আপনি দেখবেন না যে পড়াবেন। তাহলে এই যে মানুষটা হচ্ছে শিক্ষামন্ত্রী, এই মানুষটা হচ্ছে আপনার স্বাস্থ্যমন্ত্রী, যারা হচ্ছে এইখানে কোনোভাবেই তারা হচ্ছে চিকিৎসা নেয় না, তাদের বাচ্চা কাচ্চাদের পড়ায় না, কিংবা নিজেরা পড়ে না, তাহলে সে কিভাবে এইটার হচ্ছে দায়িত্বে সে থাকতে পারে? এদের অধিকাংশের তো বাড়ির জায়গা থেকেও যদি দেখি, তখন তো একটা করে সেকেন্ড হোম থাকে। তার মানে এইখানে এই পুরো বিষয়টা তাদের কাছে কি, পুরো বিষয়টা ক্ষমতায় থাকা বা ক্ষমতায় চর্চা করার একটা হচ্ছে কলোনিয়াল যে সিস্টেম আর কি। একসময় যেভাবে ব্রিটিশরা এখানে এসে উপনিবেশ করেছিল এবং তাদের প্রয়োজনে তারা কি করেছিল, আমাদের ন্যূনতম এক ধরনের হচ্ছে শিক্ষা টিক্ষা দিয়েছিল হচ্ছে কেরানি বানানোর জন্য, কারণ ব্যবস্থাপনাটা চালানোর জন্য। ঠিক একই রকম ভাবে এখন আইসা স্বদেশীয় যে শাসক গোষ্ঠী, তারাও শুধুমাত্র এই রাষ্ট্র ব্যবস্থাটা চালানোর জন্য যতটুকু আপনাকে আমাকে জানানো দরকার ততটুকু জানে না, যেটা জানলে আপনি এই ব্যবস্থাটা ভাঙতে উদ্যত হন। তার মানে হচ্ছে এই পুরোটার সাথে শিক্ষা ব্যবস্থা বা শিক্ষার বাজেট, এটার সাথে একটা আপনার ফিলোসফিক্যাল জায়গা আছে, সেটার সাথে একটা পলিটিক্যাল ফিলোসফি আছে। এটাকে যদি আমরা পরিবর্তনের কথা বলি, তাহলে আমাদেরকে এর সাথে আপনার রাষ্ট্র ব্যবস্থা পরিবর্তনের ব্যাপারটাকে সম্পর্কযুক্ত করে দেখতে হবে। যদি আমরা সেটা না দেখতে পারি তাহলে কিন্তু হবে না। যেরকমটা ধরেন এখানে এই অভ্যুত্থানের একটা বড় ব্যাপারটা হচ্ছে ছাত্রদের কাজের জায়গাটা, তাদের ছাত্রদের যে পড়াশোনা শেষ করে কাজের নিশ্চয়তা না থাকা, সেই জায়গা থেকে তারা কোনো ব্যবস্থার বিলবার জায়গা চাইছে আর কি। যদি আপনি এই এক বছর দেখেন, সেই এক বছরে দেখেন সেই শিক্ষার্থীদের একটা অংশ কিন্তু আন্দোলনের অংশ হিসেবে গভর্নমেন্টে আছে। কিন্তু এখন যদি আপনি বিবেচনা করেন যে এই এক বছরে কি পরিমাণ নিয়োগ বিজ্ঞপ্তি করা বা নিয়োগের ক্ষেত্রে সেই পরিমাণ স্বচ্ছতা থাকলো কিনা, তাহলে দেখবেন যে পুরো প্রক্রিয়াটা কিন্তু এরকম থাকছে না। তার মানে যারা এই কথাটা বলছে, সেও শেষ পর্যন্ত সেই পূর্বতন শাসক বা পূর্বতন ব্যবস্থার ফিলোসফির সাথে কিন্তু হচ্ছে যুক্ত হচ্ছে। ফলত কোনো কিছুর পরিবর্তন হচ্ছে না। পরিবর্তন না হওয়ার কারণে কি হচ্ছে, এক ধরনের হতাশা তৈরি হচ্ছে। এই যে কালকের যে ঘটনাটা আর কি, ধরেন এখানে যে মাইলস্টোনে যারা পড়ে, মাইলস্টোনে কিন্তু হচ্ছে গরিব মানুষের বাচ্চা কাছে পড়ে না, মাইলস্টোনে কিন্তু হচ্ছে বস্তির বাচ্চা কাছে পড়ে না, মাইলস্টোনে কিন্তু হচ্ছে কৃষক শ্রমিক মেহনতি মানুষের বাচ্চা কাছে পড়ার সুযোগ নেই। পরে কিন্তু শেষ পর্যন্ত এইখানে এগিয়ে থাকা মানুষ, মানে যাদেরকে আমরা ধনিক শ্রেণী বলতে পারি বা মধ্যবিত্ত শ্রেণী বলি, দেখেন তারা এই রাষ্ট্র ব্যবস্থা কিন্তু তাদেরই, কিন্তু এই রাষ্ট্র ব্যবস্থার অন্তর্গত থেকেও তারা কিন্তু তাদের বাচ্চাদের নিরাপদ যে তারা রাখবে আর কি, সেই ব্যবস্থাটাকে হয়তো তারা বিবেচনা করতে পারে না। বিবেচনা করতে না পারার কারণে যে জায়গা থেকে আমরা বলতেছি যে ধরেন প্রত্যেকটা শিশু যেভাবে ধরেন এখানে আলো এবং বাতাসের উপর মানুষের পূর্ণ কর্তৃত্ব থাকে আর কি, এটা কেউ কাউকে বঞ্চিত করতে পারে না। প্রত্যেকটা শিশুকে আপনি তার শিক্ষা, এই যে তার বেসিক অধিকার, সেখান থেকে আপনি একটু বঞ্চিত করতে পারেন। এই জায়গাটা থেকেও যদি দেখে আর কি, তাদের বাচ্চাদেরও যদি নিরাপত্তা নিতে হয়, তাহলে কিন্তু বাদ বাকি বাচ্চাদেরও তো নিরাপত্তা নেওয়া লাগে। তাদের বাচ্চার নিরাপত্তা নিলে তাহলে বাদ বাকি যে শ্রেণী পেশার মানুষ আছে তারাও কিন্তু বলবে তাদের বাচ্চার নিরাপত্তা। এইটার জন্য তারা কিন্তু নিজেদের স্বশ্রেণীর বাচ্চা কাচ্চাকে একটা ঝুঁকিপূর্ণ জায়গায় কিন্তু রাখে। তারা কি জানতো না এই ধরনের ঘটনা সংঘটিত হবে? এটা কিন্তু তারা জানে। আবার রাষ্ট্রকে যদি দেখি আমরা, মনে করেন যে রাষ্ট্র আমাদেরকে শ্রমিক হিসেবে দেখে, সেক্ষেত্রেও তার কিন্তু একটা বড় দায়িত্ব আছে। এই যে শিশুরা, তারা তো আগামী দিনের শ্রমিক, তারা তো এই রাষ্ট্রের অর্থনীতিকে হচ্ছে এগিয়ে নেবে। সেই ক্ষেত্রে তাকে যেমন প্রপারলি মনে করেন একটা এফিসিয়েন্ট জায়গা থেকে তাকে তৈরি করা, ঠিক একই রকম ভাবে এই শ্রমিকের নিরাপত্তার জায়গাটা নিশ্চিত করা কিন্তু তার কাজ, যদি আপনি এই জায়গা থেকে বিবেচনা করেন। কিন্তু রাষ্ট্র আরো নির্মোহ, আরো হচ্ছে একটা কর্পোরেট জিনিস। কারণ এইখানে রাষ্ট্র আমাদের দেশে আমাদের কিন্তু সস্তা শ্রমের দেশ আছে, খুব সহজেই হচ্ছে শ্রম পাওয়া যায় এবং শ্রমিক পাওয়া যায়। সেই জন্যই কিন্তু এখানে দেখেন তার এই শ্রমিকের প্রতি কিন্তু তার হচ্ছে
দায় এবং দরদের জায়গা থাকে না, যে জায়গাটাতে তার হচ্ছে দায় এবং দরদ থাকে হচ্ছে যন্ত্রের প্রতি। যে কারণে হচ্ছে ক্যাপিটালিস্ট সিস্টেমে একটা যন্ত্র যখন আপনি নিয়ে আসবেন একটা কারখানায়, 10 বছর পর যন্ত্রটা নষ্ট হবে আমরা জানি। এই কারণে কিন্তু এই 10 বছর পর যাতে সে আরেকটা যন্ত্র কিনতে পারে, সে কারণে হচ্ছে একটা পণ্যের দামের সাথে কিন্তু সে একটা হচ্ছে আপনার অপচয় খরচ ধরে। এই পণ্যটা যে প্রতিদিন হয়ে যাচ্ছে, মানে যে যন্ত্রটা হয়ে যাচ্ছে তার একটা অপচয় খরচ ধরে। কিন্তু কখনোই কোনোভাবে পাবেন না একজন শ্রমিক যে প্রতিদিন শ্রম দিতে দিতে সেও যে হয়ে যাচ্ছে, একটা সময় পর্যন্ত সে তার উপার্জন করতে পারবে না, তার বাকি জীবনটা কিভাবে কাটবে সেটার জন্য যে তার জন্য একটা অর্থ বরাদ্দ, কিন্তু তার একটা সামাজিক সুরক্ষা নিশ্চয় একটা বিধান করা, সেই দায়িত্বটা কিন্তু নেয়। তো ফলত আপনি যদি রাষ্ট্রের ফিলোসফিটা না পাল্টাইতে পারেন, সেই জায়গা থেকে যেমন কালকে মাইলস্টোনের ঘটনায় রাষ্ট্র শোক জানাইছে, সেই শোক কোনো কাজে দেবে না, বরঞ্চ বারবার এই পুনরাবৃত্তি ঘটবে। যেমন হচ্ছে আপনার করোনার সময় আপনি দেখছেন এই ধরনের ঘটনা কিন্তু সংঘটিত। নারায়ণগঞ্জে 50 জন শিশু মারা গেছে। আপনি যদি দেখেন সাজরিন ফ্যাশন মানে শ্রমিকরা অগ্নিকাণ্ডে মারা গেছে, আপনি যদি দেখেন হচ্ছে রানা প্লাজার ভবন দোষে মারা গেছে। এই প্রত্যেকটা ঘটনার কি মানে এই ধরনের ঘটনা ঘটার পর এই অভিজ্ঞতার দ্বারা আমাদের রাষ্ট্র কি শিখছে? কিছুই কিন্তু শেখে নেই, বরঞ্চ আমরা একটা পুনরাবৃত্তি দেখছি। এবং আজকে এসে যদি দেখেন, আপনি যদি আমাদের চিফ অ্যাডভাইজার উপদেষ্টা ডক্টর ইউনূস, তিনি তার হাতে ব্যক্তিগত ফেসবুক পেজ থেকে তিনি কিন্তু বলেছেন যে যারা যারা সহযোগিতা করতে চান মাইলস্টোনের এই ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারকে, তারা তারাই আপনারা একটা নাম্বার দিয়েছে, এই ব্যাংক অ্যাকাউন্ট বা নাম্বারে আপনাদের টাকা পাঠাবেন। তাহলে একটা মজার বিষয় দেখেন, এই যে রাষ্ট্র, এই রাষ্ট্র চল কার টাকা ছিল, এখানে আমরা কিন্তু ভ্যাট ট্যাক্স নিয়মিত ভাবে তাকে দিই। এইটা দেওয়ার জন্য সে আমাদেরকে কি দিতে পারে? সে আমাদেরকে ধরেন একটা নিরাপত্তা দেবে। যেমন এক সময় যদি আপনারা খেয়াল করেন, রাজা বাদশাদের আমল, রাজাদের কেন আমরা কর দিতাম? রাজাকে আমরা কর দিতাম তারা আমাদের স্থাবর অস্থাবর সম্পত্তি নিরাপত্তা দেবে, সেই জায়গা থেকে সে সেনাবাহিনী বসে, এই জন্য আমাদের তাদেরকে আমরা কর দিতে পারি। এইটারই তো আধুনিক একটা সংস্করণ, একটা সামাজিক চুক্তি বা মুক্ত মুখের ভিতর দিয়ে একটা রাষ্ট্র গড়ে উঠছে। রাষ্ট্র আমাদেরকে এই নিরাপত্তা দেয়। এই কারণে রাষ্ট্রকে অলরেডি আমি পে করি রে ভাই। এই পে করার পর আলাদা করে মাইলস্টোনের ঘটনায় আমাকে আবার বাড়তি বার্ডেন কেন সে চাপা? দেখেন, সে কিন্তু এই বার্ডেনটা একটা নৈতিক জায়গা থেকে চাপাচ্ছে। মাইলস্টোনের ঘটনায় আমরা আহত, আমরা আক্রান্ত। যে কারণে আপনি যখন দেখবেন, যখন একটা প্রাকৃতিক দুর্যোগ হয় তখন কিন্তু সব মানুষ এখানে হচ্ছে লাফায় পড়ে। একজন হচ্ছে ফকির যিনি ভিক্ষা করেন, একজন রিক্সা পুলার যিনি এত কষ্ট উপার্জন করেন, তিনি কিন্তু সব টাকা দিয়ে দেন, উনি দিয়ে দেন। তো এই রিক্সা পুলার প্রতিদিন তো যখন যা ক্রয় করেন তার মধ্যে দিয়ে রাষ্ট্র থেকে একটা ট্যাক্স দেন, আলাদা করে তাকে আবারও নৈতিকভাবে তাকে কেন বার্ডেনের এই স্বীকার করা হয়? এই জিনিসটা কিন্তু যারা এইখানে এই অর্থনীতির চর্চার কারণে একটা যেহেতু অসাম্যের অর্থনীতি, ইনইকুয়ালিটির অর্থনীতি, এর মধ্যে তো অনেকে হচ্ছে বড় লোক হয়, সেই মানুষটা কিন্তু দেখবেন রাষ্ট্র এই বাজেটের সিস্টেমে কিন্তু কর্পোরেট ট্যাক্সের আওতায় বা কর্পোরেট ট্যাক্সের আওতায় তার কাছ থেকে কিন্তু টাকাটা নিতে পারে না। টাকাটা কার কাছে? টাকাটা দিচ্ছে তাদের কাছে যারা লুটপাটটা করে, যারা উপযুক্ত মূল্যটাই আত্মসাৎ করে, তার কাছে তো টাকা, তার কাছে কিন্তু টাকা নেবে না। দেখবেন যে বাজেটের ক্ষেত্রে আপনি দেখবেন সবচেয়ে বড় টাকার বা রাজস্ব আয়ের উৎস হচ্ছে আপনার ভ্যালুয়েটেড ট্যাক্স। ভ্যালুয়েটেড ট্যাক্স মানে হচ্ছে গরিব মানুষের উপর, ভ্যালুয়েটেড ট্যাক্স মানে হচ্ছে ক্ষমতাহীনদের উপর, অর্থনৈতিকভাবে ক্ষমতাহীনদের উপর কিন্তু হচ্ছে চাপানো। সেই একই কাজটা দেখেন এখানে ইউনূস সরকারও কিন্তু করতেছে, যেটা আপনি হচ্ছে এই যে আমাদের অভ্যুত্থানের পরে পরে যে বন্যা হয়েছে সেখানেও কিন্তু আপনার দেখছেন, এবং পরে কিন্তু টাকার হিসেবটা আপনি পান না। এই যে ঘটনাগুলো ঘটার কারণে এটার ভিতর দিয়ে দেখেন রাষ্ট্র নিজেকেও অনেক সময় বিনষ্টিত করে। রাষ্ট্র নিজেকে অনেক সময় তো লুকায় ফেলে হচ্ছে ব্যক্তির উপর দায় চাপায়, যেরকম করোনার সময় আপনার হচ্ছে স্টে হোম স্টেতে। বাট একটা গরিব মানুষ যে বাইরে আসে, তাকে মনে করেন সেনাবাহিনী ধরে আছে পিছনে বেদম প্রহার করে, কিন্তু সে আসলে বের হয় কেন? করোনার সময় সে কেন বেরোচ্ছে? কারণ তার জীবন রক্ষার চেয়ে ক্ষুধার সংক্রমণ থেকে বাঁচাটা তার কাছে হচ্ছে গুরুত্বপূর্ণ, যে কারণে সে রাস্তায় নেমে আসে। তখন কিন্তু এই যে পুরো জিনিসটা হচ্ছে রাষ্ট্রীয় উদ্যোগে তাকে ঘরে রাখার ব্যবস্থাটা না করে ব্যক্তির উপর দায় চাপানো হয়েছে। আবার সেই করোনার সময়ের অর্থনীতিটা রক্ষা করার জন্য কিন্তু গার্মেন্টস শ্রমিকদের গ্রাম থেকে হচ্ছে নিয়ে আসা হয়েছে, সেখানে বোধহয় সংক্রমণ হয় না। আমাদেরকে বলা হয় মধ্যবিত্তদের, ভদ্রলোকদের, বড় লোকদের জন্য হচ্ছে প্রপার বরাদ্দ রাখতে হবে, উচিত দেবেন মাস্ক করতে হবে, কিন্তু এই যে আমাদের গরিব মানুষ, আমাদেরকে শ্রমিকদের কিন্তু এই অর্থনীতি টেকানো মানে বড় লোকের অর্থনীতি টেকানোর জন্য গরিবের দামকে হচ্ছে বিসর্জন করা। ঠিক একই রকম ভাবে এই যে বড় লোকের দায়, যারা এই ব্যবস্থাটা গড়ে তুললো, তাদের কারণে আজকে মাইলস্টোনের যে ঘটনাটা ঘটলো, সেইখানে তাদেরকে দায় মুক্তি দিয়ে আবার এই গরিব মানুষের উপর কিন্তু এই আর্থিক বার্ডেনটা হচ্ছে চাপানো হয়েছে। এটাই কিন্তু এবং এটাই হচ্ছে আবার এখন তো আরেকটু মজার ব্যাপার হচ্ছে, এখন তো এনজিও মানে কিন্তু ঘটনাটাই। আমি একটা কথা বলে শেষ করি, আমরা যখন ছোটবেলা, আমরা যখন বিশ্ববিদ্যালয়, তো যখন এই সবকিছু যখন প্রাইভেটাইজেশন হয়, প্রাইভেটাইজেশন মানেই তো হচ্ছে উন্নতি হিসেবে দেখানো হয় এখানে।
আমাদের অনেক সময় শিক্ষার্থী বন্ধুরাও ভাবে পানির দাম যেহেতু বাড়ছে শিক্ষার দাম তো বাড়ে, প্রতিদিন আলু পটলের দাম বাড়ে, শিক্ষার দামও তো বাড়া উচিত, এমন ভাবে তাকে অভ্যস্ত করা হয়। সেই সময় আমাদের মনে হতো আচ্ছা যদি প্রাইভেটাইজেশন মানে হচ্ছে উন্নয়ন, তাহলে দেশটাকে প্রাইভেট কোম্পানি বা এনজিও কে দিয়ে দেওয়া যায় কিনা। তো একটা নির্মম বাস্তবতার আমরা সম্মুখীন হলাম যে এনজিওদের হাতে রাষ্ট্র গেলে রাষ্ট্রের কি অবস্থাটা হইতে পারে। রাষ্ট্রকে যেটা হচ্ছে নিপরণ, হ্যাঁ, তাকে তো আমরা আসলে খুঁজতে চাই না, মানে আমাদের মতো লোক, আমাদের ফিলোসফিক্যাল জায়গায় আমরা রাষ্ট্র ভাঙতে চাই, সেই রাষ্ট্রকে আমাদেরকে খোঁজা লাগছে হচ্ছে যখন অভ্যুত্থানের পর এখানে মততন্ত্র টাইম হয়েছে, যখন হচ্ছে আপনার সংখ্যালঘু লঘিষ্ঠ মানুষের উপর যখন হচ্ছে নির্যাতন হচ্ছে, মন্দির ভাঙ্গা হচ্ছে, সংখ্যালঘিষ্ঠ ধর্মীয় আকিদার মানুষের মাদার যখন ভাঙ্গা হচ্ছে, তখন কিন্তু এবং আমাদের পাহাড়ে যখন ইয়া করা হচ্ছে, তখন এই রাষ্ট্রকে কিন্তু আমরা কল্পনা করছিলাম, রাষ্ট্রকে কিন্তু আমরা চেয়েছিলাম, কিন্তু আমরা দেখেছি রাষ্ট্র ঠিকভাবে তখন তাকে হচ্ছে গোপন করে। আবার এই রাষ্ট্র তখন কখন সরব হয়, যখন হচ্ছে আমাদের গরিব মানুষ কারখানার শ্রমিকরা তাদের বকেয়া বেতনের জন্য হচ্ছে রাস্তায় নামে, তখন কিন্তু রাষ্ট্র সরব হয়, তখন রাষ্ট্র কিন্তু তাকে হচ্ছে ভুল করে। এই যে রাষ্ট্র, এই রাষ্ট্রটাকে দিয়ে রেখে যতই আমরা আলাপ করি, কোনোভাবেই যদি রাষ্ট্রের ফিলোসফি চেঞ্জ করতে না পারি, আমরা রাষ্ট্রের যদি কাঠামোগত জায়গাটা আমরা চেঞ্জ করতে না পারি, শিক্ষার প্রতি আমরা ফিলোসফি চেঞ্জ না করতে পারি, তাহলে কিন্তু শিক্ষার বাজেটের আলাপ করে কোনোভাবেই এই অবস্থার উত্তরণ ঘটানো যাবে না। তার বড় কারণ দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশগুলোর যদি অবস্থা দেখেন, তার সাথে আমাদের বাজেটের অবস্থা দেখেন, তাহলে আপনি এই আলাপ বহুদিন ধরে আছে সবাইকে আমার